সো ফাইনালি আমাদের চলে এসেছে লাস্ট মিনিট সাজেশন। আর তার থেকেও বড় ব্যাপার, অনেক স্টুডেন্টসগুলো আমাকে মেসেজ করে বলছে যে তোমার এই সাজেশনসগুলো পড়ে অনেক কনফিডেন্ট ফিল করছি। আর অ্যাকচুয়ালি আমি এটাই চাই যে তোমাকে অত জিনিসগুলো পড়ার থেকে তুমি জাস্ট এই কোয়েশ্চেন্সগুলো পড়ে যাও। এখানে যা যা কোয়েশ্চেন্স তুমি দেখতে পাচ্ছ জাস্ট ওগুলো পড়ে যাও, 100% কমন পেয়ে যাবে, এর বাইরে কিচ্ছু নাই। ঠিক আছে? সো আই হোপ তোমরা এই সাজেশনসগুলো দেখছো। আমাদের লেকচার 1-এ আমরা দুটো ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম। ওকে, লেকচার 2-তে আমরা আরও ইউনিটস নিয়ে একটু ডিসকাস করলাম। ঠিক আছে, এবার আমরা এই লেকচারের মধ্যে আমরা দুটো ইউনিট নিয়ে ডিসকাস করবো, তাহলে তোমার পুরো বই কমপ্লিট। ওকে, তো চলো স্টার্ট করা যাক। সো আমাদের ফার্স্ট ইউনিট হলো অভিব্যক্তি অ্যান্ড অভিযোজন। দেখো, এই ইউনিটটা যদি তুমি ভালো মতো অবজার্ভ করতে পারো না, তাহলে তোমার সমস্ত কোয়েশ্চেনে খুব ইজি ফিল হবে। যেমন ফার্স্ট কোয়েশ্চেন হলো, আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো, হট ডাইলিউট স্যুপ বলতে ওপারেনো হ্যালডেন কি বুঝিয়েছেন। তার মানে তোমাকে হট ডাইলিউট স্যুপটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এটা ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসতে পারে। ধরে নাও যে ওপারেন হ্যালডেন নিয়ে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে, আর ধরে নাও যে শুধু হট ডাইলিউট স্যুপ নিয়ে তোমাকে কোয়েশ্চেন দিতে পারে। সংক্ষেপে কোয়াসারভেটের গুরুত্ব লেখো। কোয়াসারভেটটা ইম্পর্টেন্ট। ল্যামার্কের তত্ত্বে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো কত ইম্পর্টেন্ট টপিক আমি এখানে তোমাদের ডিসকাস করিয়েছি। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হওয়ার দুটি প্রধান কারণ। অবভিয়াসলি তোমাকে পয়েন্ট বা বৈশিষ্ট্য পড়তে হবে। সুন্দরী গাছের লবণ সহন পদ্ধতি একটি কৌশল লেখো। এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, সুন্দরী গাছের পার্টটা তোমাদের ইম্পর্টেন্ট। আর এটা তো আরও ইম্পর্টেন্ট, সমস্ত আর সমবৃত্তীয় অঙ্গের স্পেশালি পার্থক্য আসতে পারে। মূল পার্থক্য মানে ধরে নাও তুমি অ্যাটলিস্ট 5টা থেকে 6টা পার্থক্য তুমি পড়ে যাবে, তোমার হয়ে যাবে। উটের লোহিত রক্তকণিকা কোন বৈশিষ্ট্যে তাকে মরুভূমির প্রতিকূল পরিবেশে সাহায্য করে। দেখো, ইটস ইম্পর্টেন্ট। মানুষের দেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এবার তুমি শুধু কি দুটো পড়বে নাকি? দুটো না, তুমি দুটো, তিনটে বা যা যা আছে সেগুলো তুমি পড়ার চেষ্টা করবে, কারণ একটা এক্সাম্পল আসবেই। ঠিক আছে, তোমাকে যদি দুটোও না আসে, একটা আসবেই। নেক্সট আমাদের হলো, শিম্পাঞ্জিরা কিভাবে ভেষজ উদ্ভিদের মাধ্যমে নিজেদের রোগ নির্ণয় করে। এটা পড়বে তোমরা। কর্মী মৌমাছি ও ওয়াগেল নৃত্য, এটা ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই এক্সামে তো ইম্পর্টেন্ট। ওয়াগেল নৃত্য আর রাউন্ড নৃত্যর মধ্যে পার্থক্য কী? দেখো, তোমাদের দুটো নৃত্যর ব্যাপারে তোমাকে ভালো মতো ডিসকাস করতে হবে, আর তারপরে বলতে হবে যে পার্থক্যটা কী। তুমি ফ্লিপার ও পাখির ডানা, এদেরকে এদেরকে সংস্থ অঙ্গ বলা হয়, পড়তে হবে। এদের অন্তর্নিহিত গঠন কি নির্দেশ করে? এটা হলো ধরে নাও যে একটা বড় ছোট কোয়েশ্চেনের মধ্যে একটা লেজর দিলেই 3 নম্বরের কোয়েশ্চেন হয়ে যায়। প্রাকৃতিক নির্বাচন কাকে বলে? এই যে এটা আসতে পারে। ডারউইনের মতে কিভাবে এটি নতুন প্রজাতির উৎপত্তিতে সাহায্য করে? এটা ইম্পর্টেন্ট, এই পার্টটা। ওকে, ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্রটি জিরাফের গ্রীবা লম্ব, যে গলাটা লম্বা হয় না, তো গলা লম্বা হওয়ার নিরিখে ব্যাখ্যা করো। ওই এখানে তোমাকে জিরাফের ব্যাপারে বলতে হবে যে জিরাফের গলা লম্বা কী করে হলো। একটি পুকুরে নতুন প্রজাতির মাছ প্রবেশ করলে আদি নিবাসীর সাথে তাদের কী ধরনের জীবন সংঘাত হয়? অবভিয়াসলি তাদের খাবারগুলো যখন নষ্ট করবে। এবার আমি এক্সপ্লেন করতে যাবো না, তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, জাস্ট শুনে নাও কোনটা ইম্পর্টেন্ট না, এটা তোমরা পড়ে নেবা। ঠিক আছে, মিলার ও উড়ের পরীক্ষা, এটা তোমাদের পড়ার দরকার নেই, এটা তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে এইসব কোয়েশ্চেন্স। ঘোড়ার বিবর্তন, দেখো ঘোড়ার বিবর্তনে ধরে নাও যে যেসব জীবাশ্মের কথা বলা হয়েছে এখানে আগে, ইওহিপ্পাস থেকে ইকুয়াস পর্যন্ত, এটা তোমাদের একটা আসতে পারে। এটা আমি বলছি না যে খুবই খুবই ইম্পর্টেন্ট, বাট তোমরা যা যা এখানে কোয়েশ্চেন্সগুলো আছে শুধু এটাই পড়ে যাও না, এর থেকে শর্টস আমি করতে পারবো না। ঠিক আছে, এর থেকে যদি শর্টস করতে চাও তাহলে দ্য লাস্ট টাইম সাজেশন আমি নিয়ে আসবো তোমাদের জন্য, যদি তোমরা ডিমান্ড করো। তাহলে লাস্ট মিনিট সাজেশন মানে একদম শেষ মুহূর্তে কি পড়লে তোমাদের উদ্ধার হয়ে যাবে। ওকে, সো এটাও আমি নিয়ে আসবো, বাট ফার্স্ট এটা পড়তে হবে তোমাদের। ডারউইন তত্ত্বের 3টি মূল স্তম্ভ। ঠিক আছে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এটা তোমাকে কি করতে বলো তো, স্তম্ভটাও বলে দেবে না। অস্তিত্বের জন্য সংগ্রাম ও উপকরণ বিশ্লেষণ করো। তোমাকে বলবে যে মূল স্তম্ভের বিবরণ দাও, ব্যাস এটাই তোমাকে নিজে থেকে বলতে হবে যে এই স্তম্ভগুলো এগুলো। ওকে, অভিযোজন,
মরু অঞ্চলে বসবাসের জন্য উটের দেহে 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কি আছে? কি অভিযোজন গঠিত বৈশিষ্ট্যের জন্য উটরা মরুভূমিতে থাকতে পারে কমফোর্টেবলি? ওকে, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড, মাছের থেকে স্তন্যপায়ী প্রাণী হৃৎপিণ্ডের ক্রমবিকাশ কিভাবে বিবর্তন হয়, এটাও ইম্পর্টেন্ট। বাট এর থেকে আমার মনে হয় ঘোড়া আর ডারউইনের পার্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, গঠন এক কিন্তু কাজ ভিন্ন, কাজ এক কিন্তু গঠন ভিন্ন, এই উক্তি দুটির মাধ্যমে সমস্ত আর সমৃদ্ধি অঙ্গ খুব ইম্পর্টেন্ট। এটা লিখে রাখো তোমরা। দেখো কতটা ঘুরিয়ে পেঁচিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করা হয়েছে। সো এটা ভালো মতো পড়ার চেষ্টা করবে। সো এই ইউনিটে টোটাল এই কোয়েশ্চেন্সগুলো আছে, সরি ফর দ্যাট। ওকে, তো নেক্সট এইগুলো কোয়েশ্চেন্সগুলো ভালো মতো পড়বে, ব্যাস, তোমাদের আর কিছু পড়তে হবে না। এটাই পড়িয়ে দাও না শেষ পর্যন্ত, লাস্ট মিনিট সাজেশন তো অ্যাটলিস্ট। তোমরা যদি পড়তে ভয় লাগে এখনও, তোমরা ধরে নাও যে যাদের জিরো প্রিপারেশন আছে এখনও স্টিল, ঠিক আছে, তো তাহলে তোমরা একটা কাজ করবে, যে যা কোয়েশ্চেন দিয়েছে সেগুলোকে চ্যাট জিপিটিতে একটা করে লিখবে। তোমরা তো অলস না, তো কি করবা, যদি এখানে থাকে হটস্পট হিসাবে গণ্য হওয়ার জন্য একটি অঞ্চলে কি শর্ত পূরণ করা হয়, শুধু এই কোয়েশ্চেনটাকে লিখবে চ্যাট জিপিটিতে, লিখে বলবা যে আমাকে 10টা পয়েন্টে ডিভাইড করে দাও, 10টা সহজ পয়েন্ট এখানে লিখে দাও। তাহলে তোমাকে যতগুলো পয়েন্ট আছে, আই থিঙ্ক যদি তুমি পয়েন্ট ওয়াইজ পড়ো তাহলে সেটা তুমি সহজে বুঝতে পারবে। ভারতের 4টি হটস্পটের নাম খুব ইম্পর্টেন্ট, আর প্রতিটি অঞ্চলে একটি করে এন্ডেমিক প্রাণীর উদাহরণ দাও, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। সুন্দরবনের লবণাঙ্গ উদ্ভিদ ধ্বংস ও সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি কিভাবে একটি অঞ্চলে বাস্তুতন্ত্রকে বিভাজন করে, এটা ইম্পর্টেন্ট না, অতটাও না যে এটার থেকে এটা ইম্পর্টেন্ট না অতটা। ওকে, কিন্তু সবই পড়তে হবে তোমাকে। জোড়াশিকার ও বহিরাগত প্রজাতিদের অনুপ্রবেশ। ওকে, তো জীববৈচিত্র্য হ্রাসের দুটি কারণ, এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। জীববৈচিত্র্য যে হ্রাস হচ্ছে সেটার কারণটা বলতে পারবে। পিবিআর আর জেএফএম তোমাকে ফুল ফর্ম আসতে পারে, বা এর জিনিসটার ব্যাপারে বলতে হবে যে কেন এটা গুরুত্বপূর্ণ। ইনসিটু আর এক্সিটের মধ্যে তোমাদের পার্থক্য আসতে পারে, আর স্পেশালি এটা ইম্পর্টেন্ট হলো হটস্পটের পার্টটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট। হটস্পট থেকে প্রতিবারই তোমাদের টেস্ট পেপার থেকে শুরু করে তোমাদের পিওয়াইকিউ কোয়েশ্চেন্স অনেক দেখেছি। ঠিক আছে, সংরক্ষণ প্রচেষ্টা, একশিঙ্গা গন্ডার রেড পান্ডার সংখ্যা কেন কমে যাচ্ছে, তোমাকে একদম বলে দিতে হবে যে এই যে এরা দুজন বা কিছু এমন প্রাণী আছে, তারা কোথায় থাকে অ্যাকচুয়ালি, এটা বলবা যে এরা অ্যাকচুয়ালি কোথায় থাকতো আর কেন হারিয়ে যাচ্ছে। তোমার থাকতোটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এদের রক্ষার সরকার কি নিয়েছে, কি ব্যবস্থা নিয়েছে ওটাও দেখতে হবে। 3টি সংরক্ষণের প্রধান বৈশিষ্ট্য, ওই একই জিনিস, এটা তোমাকে পড়তেই হবে, কিছু করার নেই। জাতীয় উদ্যান তুমি পড়বা, অভয়ারণ্য আর বায়োস্ফিয়ার রিজার্ভ। কখনো পার্থক্য দিয়ে দেয়, কখনো তোমাকে ধরে নাও বায়োস্ফিয়ার রিজার্ভের ব্যাপারে তোমাকে 5টা পয়েন্ট লিখতে হবে। সো মাই সাজেশনস কি, এখানে তুমি 4 to 5 পয়েন্টস তুমি মনে রাখবা, ছোট পয়েন্টস মনে রেখে চলে যাবা, ব্যাস, প্রত্যেকটাই। ওকে, নেক্সট আমাদের কোয়েশ্চেন্স হলো, আমি এখানে সাইড রেখে দিই, আই থিঙ্ক। নেক্সট হলো নাইট্রোজেন চক্র পরিবেশ দূষণ। ঠিক আছে, এইটা একটা সাব চ্যাপ্টারের মধ্যে পড়ে। শব্দচিত্রের সাহায্যে প্রাকৃতিক নাইট্রোজেন চক্র, এটা ইম্পর্টেন্ট। ওকে, নাইট্রোজেন চক্রটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি নাইট্রোজেনের ভূমিকাটা অ্যাকচুয়ালি কি আমাদের জীবনে, ঠিক আছে, আমাদের এই পরিবেশে, সমস্ত জিনিসগুলো এই নাইট্রোজেন চক্রের মাধ্যমে তুমি বুঝতে পারবে। নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশন আর নাইট্রিফিকেশন পদ্ধতিতে ব্যাকটেরিয়াদের অবদান, তোমাকে তো প্রথমত ডিনাইট্রিফিকেশন আর নাইট্রিফিকেশনটা ভালো মতো পড়তে হবে, ওটা মেন। তারপরে যে তাদের যে ব্যাকটেরিয়ার অবদান ওটা পরে পড়বা। ইম্পর্টেন্ট এটা, ডিনাইট্রিফিকেশন নাইট্রিফিকেশনের অ্যাকচুয়ালি পার্থক্য কী, ঠিক আছে, মানেটা কি, মানুষের কোন কাজ নাইট্রোজেন চক্রের ভারসাম্য নষ্ট করতে পারে। ঠিক আছে, ইউট্রিফিকেশন বলতে কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। ইউট্রিফিকেশন, কৃষি বর্জ্য কীভাবে জলাশয়ের ক্ষতি করে, মানব স্বাস্থ্যের উপরে শব্দ দূষণের ক্ষতিকারক প্রভাব, বুঝতো, শব্দ দূষণ, বায়ু দূষণ, হ্যানত্যান, এগুলো জিনিসগুলো হয়। জৈব বিবর্ধন, এটা আসতে পারে পরীক্ষায়, ধরে নাও চলে এসেছে, জৈব বিবর্ধন, এটা পরীক্ষা আসতে পারে। গ্রিন হাউস গ্যাস আর এসপিএম, এটা প্রতিবারই প্রায় আসে। ধরে নাও যে ক্লাস 12-এ যদি সেমিস্টার 4-এ, আমি অলরেডি স্টুডেন্টসগুলোকে পড়িয়েছি, তো সেমিস্টার 4-এ যে এই একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, ইকোলজি। তো এই চ্যাপ্টারটা কি বলতো, এই চ্যাপ্টারটা
হিসাবে তোমাদের গ্রিন হাউস নামে একটা টপিক আছে, জীববৈচিত্র্য নামে একটা টপিক আছে, শব্দ দূষণ, এই সমস্ত টপিকসগুলো একটা জায়গায় আছে। আর তার মধ্যে আছে কিছু আন্দোলন। সো তাদের এই সমস্ত টপিকের মধ্যে না গ্রিন হাউস একটা মেইন টপিক হয়ে দাঁড়িয়েছে সেমিস্টার 4। তো তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, পড়তে হবে। পরিবেশ ও মানবে জনসংখ্যা বিস্ফোরণ পরিবেশের সম্পদের ওপরে প্রবল চাপ সৃষ্টি করছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট পড়ে নিবে। হাঁপানি বা ব্রঙ্কাইটিসের প্রধান কারণ, এটা ইম্পর্টেন্ট। তোমাদের অ্যাজ এ বেসিক নলেজ তোমাদের জানা উচিত। কোন কোন পরিবেশগত দূষক মানুষের দেহে ক্যান্সার সৃষ্টি অনুঘটক হিসেবে কাজ করে? অ্যাসিড বৃষ্টির ফলে স্থাপত্য, এটা ইম্পর্টেন্ট। ক্যান্সারটা সাচ আমি অতটা বলবো না যে খুবই খুবই ইম্পর্টেন্ট, বাট তোমার শেষের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। গ্রিন হাউসের এখানে কেসটা খুব ইম্পর্টেন্ট। জীব বিবর্ধনটা কি, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি মার্ক করে দিচ্ছি। আরও বলে দেবো তোমাকে, সবই ইম্পর্টেন্ট, বাট এইগুলো জিনিস একটু ভালো মতো পড়ে। ইউট্রিফিকেশন পার্টটা ভালো মতো পড়বে। তারপরে এখানে নাইট্রোজেন সাইকেলটা তোমাদের ভালো মতো পড়তে হবে। এটা তো তোমাদের পরীক্ষায় আসলো করছে এরকম অবস্থা। ধরে নাও যে একটা ছোট পয়েন্ট আসে 2 মার্কের, বা একটা ছোট পয়েন্ট যেখানে তোমাকে এই 3টার মধ্যে একটা কোয়েশ্চেন আসবে। ধরে নাও যে তোমাদের এক্সাম্পলও দিতে পারে এইসব বিষয়। ইনসিটু এক্সিটু এটা অত ইম্পর্টেন্ট না, তোমাদের পড়া দরকার। পিবিআর জেএফএম এটা ইম্পর্টেন্ট হতে পারে। তারপরে আমাদের লবণাঙ্গ উদ্ভিদের এটা পার্ট ইম্পর্টেন্ট হতে পারে। হটস্পটের পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নিচের দিকে যদি যায় তাহলে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। মানুষের দেহে অভিযোজন, এটা ইম্পর্টেন্ট। অভিযোজনের পার্টটা ইম্পর্টেন্ট। ডারউইনের পার্টটা ইম্পর্টেন্ট। ঘোড়ার পার্টটা ইম্পর্টেন্ট। মিলার উডের একটা এক্সাম ছিল, আমি উপরের দিকেও একটা দেখিয়েছিলাম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ওকে, সো আই হোপ আমি তোমাকে সমস্ত ইম্পর্টেন্ট টপিকসগুলো বলে দিয়েছি। আর আমি এখানে সময় খুব কম নিয়েছি, কারণ আমি চাই না যে তোমাদের বেশি সময় নষ্ট হোক। জাস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো জেনে নাও, আর এই পিডিএফটাকে ডাউনলোড করে নাও। নিচে ডেসক্রিপশনে আছে ডাউনলোড করার অপশন। ঠিক আছে, সো তুমি এই পিডিএফে হিসাবে তুমি কাজ করো, সাজেশন করাও, অ্যান্ড মোস্টলি এর বাইরে তুমি পড়ার চেষ্টা করো না। কারণ তুমি পড়তে পারো, যখন তোমার এগুলো কমপ্লিট হয়ে যাবে, এই সমস্ত জিনিসগুলো যতগুলো আমি সাজেশন দিয়েছি A to Z পুরো বায়োলজির, এগুলো কমপ্লিট হওয়ার পরেই তোমার নেক্সট স্টেপস হবে এগুলোর। বোঝার চেষ্টা করো। যদি এগুলো কমপ্লিট না হয়, তুমি এক্সট্রা বাড়তি পড়ার চেষ্টা করো না। সো আই হোপ তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। আর যদি তুমি না বুঝতে পারো, তাহলে আমাকে নিশ্চয়ই বলবা যে আমি এই জায়গাটাতে এই টপিকগুলো বুঝতে পারছি না, আমাদের রিভিশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, বা সমস্ত জিনিসের অ্যান্সার আমি তোমাকে নেক্সট ভিডিওতে দিব। ঠিক আছে, নিশ্চয়ই দিব। চলো, আজকের জন্য এতটুকুই। নেক্সট দিন ফির সে মিলেंगे। বাই।